এবং এখানে ধরুন শেখ হাসিনার বয়স এখন ৮০ বছর। তার যে কোনো কারণেই একটা অনুশোচনা হতে পারে যে সারাটা জীবন এই কাজগুলো করলাম, এই বাংলাদেশ তো আমাকে অনেক কিছু দিয়েছে। তো কাজেই উনি এই সময়টাতে কয়েকগুলো কথা বলেছেন। ফার্স্ট কথাটা হলো তিনি বাংলাদেশে আসবেন, কোনো হুম্বি তম্বি কিছু বলেনি, এসে সোজা একেবারে বলছেন যে আমি লোকজন সহ আত্মসমর্পণ করব বিচারের কাছে। তো এটা ওনার মুখে এত নরম কথা আগে কখনো আমরা শুনিনি। উনি সবসময় গরম কথা বলেছেন। এর আগে বলেছেন যে জেলখানা প্রস্তুত করো, ফাঁসির মঞ্চ রেডি করো, আমি আসছি। কিন্তু এইবার তিনি বললেন যে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। ২ নম্বরেও তিনি যেটা বলছেন যে যেটা কখনো কোনো অবস্থায় তিনি স্বীকার করেননি, অত্যন্ত বিনয়ীভাবে, যে দীর্ঘদিন একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন সেখানে অনেকগুলো ভুল এবং ভ্রান্তি হয়, হতে পারে বলে নাই, হয়। এটাও মানে ওনার জন্য, মানে উনি যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা অতীতে দেখেছি, মানে আয়রন লেডি বললে ভুল হবে, আমি তাকে মাঝে মধ্যে বলতাম যে হিরক লেডি, দ্য ডায়মন্ড লেডি। পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থের নাম হলো হীরক, তাহলে সে হলো হীরক কন্যা। তো সেই হীরক কন্যা এরা মরে যাবে, তারপর আবার এদের মধ্যে চোখ হলো বিড়াল চক্ষু, বিলাই চক্ষু, ক্যাশ চাই। তো পুরুষদের ক্যাশ চাই হলে এক ধরনের ওরা বিনয় হয়, কিন্তু নারীদের ক্ষেত্রে উল্টা। কোনো নারীর যদি বিড়াল চক্ষু হয়, ক্যাশ চাই হয়, সে কিন্তু বাঘের চাইতেও হিংস্র হয় এবং ভীষণ রকম প্রতিশোধ পরায়ণ হয়, জেদি হয়, ভাঙবে তবু মস্কাবে না, এবং যেটা বলবে ওটার উপর সে স্থির থাকবে। তো এখন ওই শেখ হাসিনা আপনি দেখবেন যে সে ইজ ক্যাশ চাই, তার চোখ কিন্তু ওইরকম ক্যাশ চাই। তো ওই চরিত্র অনুযায়ী সে একেবারে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত বলবে আমি ঠিক ছিলাম, আমি উন্নয়ন করেছি, আমি একটাও ভুল করিনি। জামাত এবং আওয়ামী লীগ, জামাত এবং বিএনপির ইউনূস, আমেরিকা, এরা মিলে সব খুন খারাপই করেছে, আমি কিচ্ছু করিনি, আমি সাধ্য হাতে তুলের বেশি। এটা হলো ওনার ক্যারেক্টারিস্টিক্স। তো সেই জায়গা থেকে বের হয়ে তিনি বললেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষের ভুলভ্রান্তি হয়। একটা তো আমরা বারবার দেখছি উনি এ পর্যন্ত নানাভাবে আসার কথা বলেছিলেন। একবার টুক করে ঢুকে যাবেন, আরেকবার ওই যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে শেখ হাসিনাকে শীঘ্রই এয়ারপোর্টে মানে রাজকীয় ভেসে, বিজয়ের ভেসে নেওয়া হবে। তো নানা রকম কথা তো আমরা শুনেছি। এবারে যেহেতু উনি আত্মসমর্পণের কথা মেনশন করেছেন এবং ডিসেম্বরকে বলেছেন হাতে একটু সময় রেখে, সুতরাং অনেকেই মনে করছেন যে এটার মধ্যে কিছুটা হলেও সারবত্তা আছে। একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে উনি যে ভারতে অবস্থান করছেন এটা নিয়ে ভারত সরকার কিন্তু কিছুটা বিব্রত। কারণ যেহেতু বাংলাদেশের সাথে একটা বন্ধি প্রত্যর্পণ চুক্তি আছে, বাংলাদেশ থেকে কিন্তু বারবার চিঠি পাঠানো হচ্ছে। শেখ হাসিনা কিন্তু এটা উল্লেখ করেছেন যে তারা বারবার চিঠি পাঠাচ্ছে, সুতরাং আর চিঠি পাঠানোর দরকার নেই, আমি নিজে এসে উপস্থিত হব। তো এখানে একটা যদি আমরা এইভাবে দেখি যে ভারতীয় কর্তৃপক্ষ হয়তো শেখ হাসিনাকে আর রাখতে চাচ্ছেন না, কারণ তাদের উপর তো একটা চাপ তৈরি হচ্ছে এবং শেখ হাসিনাকে সেখান থেকে বসে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু কয়েকবার অনুরোধ জানানো হয়েছে। সেটাও কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ এশিওর করতে পারে নাই। শেখ হাসিনা সেখান থেকে নানা ধরনের উত্তেজক বক্তব্য নানাভাবে দিয়েছেন। তো ফলে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় দিয়েছিল এবং সে আশ্রয়ের পরে হয়তো এমন একটা তারা আশা ছিল যে বাংলাদেশে হয়তো শেখ হাসিনা ফিরে আসার একটা পরিবেশ হয়ে যেতে পারে। কারণ সারা পৃথিবীতে আমরা ইতিহাস মানে যদি দেখি তাহলে দেখব যে বিভিন্ন দেশে কিন্তু গণ অভ্যুত্থানের পরে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসতে অনেক দেরি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সিভিল ওয়ারও হয়েছে। বাংলাদেশে কিন্তু এই যে আস্তে আস্তে একটা পরিস্থিতি ঠান্ডা করে একটা শান্তিপূর্ণ নির্বাচন করা পয়েন্ট আসলে শেখ হাসিনার কিন্তু অরাজনৈতিক পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সুযোগটা কম। সুতরাং তাকে নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্যে দিয়ে আসতে হবে। এরকম কোনো একটা বোঝাপড়ার মধ্যেও এমন হতে পারে যে ভারত তাকে বলেছে যে ঠিক আছে, আপনি আইনের হাতে সোপর্দ হন, আমরা আপনাকে যতটুকু পারি আইনিগতভাবে আমরা আপনাকে দেখভাল করার চেষ্টা করব। দেখেন এখানে ভারত কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিতে গিয়ে এবং শেখ হাসিনার সরকারকে মদত দিতে গিয়ে ভারত নিজেও কিন্তু বাংলাদেশে একটা মারাত্মক ধরনের জনরোষের বা জনগণের বলা যায় যে একটা ক্ষোভের মুখে পড়েছে। দুটো জিনিস মনে হয়, একটা হচ্ছে ডিসেম্বরে যদি শেখ হাসিনা এখন না আসেন তাহলে কিন্তু আওয়ামী লীগের এই যে নেতাকর্মীরা যে বারবার মানুষকে ডেট দিচ্ছেন বা একটা আশার দিকে থাকছেন, সেটা কিন্তু মারাত্মকভাবে একটা মানে ভঙ্গ হবে। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা যদি ফিরে আসলে আমাদের যেই এতদিনের যে চেষ্টা যে একটা আইনগত বিচার প্রক্রিয়ার মধ্যে যাওয়া, সে জায়গায় কিন্তু আমরা একটা ভালো পজিশনে থাকবো। অর্থাৎ আমরা যেটা চাচ্ছি সংঘাত নয়, আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে একটা সমাধান হোক, তাহলে সেটার জায়গায় কিছুটা একটা প্রোগ্রেস হবে। ওভারঅল কিন্তু বিএনপির রাষ্ট্রীয় যারা ক্ষমতা আছেন তারা কিন্তু খুব লাভবান হবে কয়েকটা কারণে। আপনি জানেন যে বিএনপি কিন্তু একটা আন্তর্জাতিক রাজনীতির নানা ধরনের প্রভাবক জায়গাগুলোকে হ্যান্ডেল করছে। যেমন আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি নিয়ে এক ধরনের হ্যান্ডেল করছে,
চায়নার সাথে তার রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ নিয়ে এক ধরনের মানে গভীর আলোচনার মধ্যে তিস্তা প্রকল্প নিয়ে এক ধরনের ডায়লগ শুরু করেছে। অ্যাজ ওয়েল এজ ভারতের সাথেও কিন্তু মানে বিএনপি সরকার একটা বোঝাপড়ার ব্যাপার আছে। সেই জায়গায় যদি শেখ হাসিনা এসে আইনের হাতে সোপর্দ হন এবং আইনগতভাবে এই জায়গাটা আগায়, তাইলে কিন্তু বিএনপি বলা যায় যে একটা স্টেবল অবস্থায় থাকবে। আর সবচেয়ে বেশি সুবিধা বিএনপি যেটা পাবে, যে শেখ হাসিনার আশা নিয়ে আওয়ামী লীগের লোকদের মধ্যে এক ধরনের আলোচনা হবে, উৎফুল্লতা হবে, এবং দেশের ভিতরে যারা আপনার ঘাপটি মেরে বা সমঝোতা করে বসে আছে তারা কিন্তু একটু উৎসাহ পাওয়ার চেষ্টা করবে। আর এই উৎসাহটা হলে দেখবেন অ্যান্টি আওয়ামী লীগ পুরো সার্কেলটা এক হয়ে যাবে। অর্থাৎ যেটা বিএনপি জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা হওয়ার কথা আগামী সামনের মাসগুলোতে, বা এনসিপি বিএনপি জামাত বা আমরা যারা রাজনৈতিক দল আছি তাদের মধ্যে, এখানে দেখা যায় যে অ্যান্টি আওয়ামী লীগ একটা অ্যালায়েন্স গড়ে উঠবে, যেটার বেনিফিটটা বিএনপি পাবে। আমার কাছে মনে হচ্ছে টোটাল সিচুয়েশনটা উপভোগ্য হবে। আমি এই জন্য ডিসেম্বর যাতে তাড়াতাড়ি আসার অপেক্ষা আছি। ধন্যবাদ জনাব। এখন তার মনে হতে পারে যে সারা জীবন বেগম জিয়াকে অনেক গালাগালি করেছি, তারেক রহমান সাহেবকে খুবই গালাগালি করেছি, তো কাজেই এখন এই ছেলেটা এই বয়সে আসছে, ক্ষমতা থাকুক না, আমি একটু তাকে এবং তিনি তো এই দেশের শান্তিপূর্ণভাবে এটা যে হবে না, সেরকম হলে সেরকম সুযোগ দেওয়া উচিত। অবশ্যই দেওয়া উচিত। আচ্ছা, মানে আপনি এই যে উনি যে ভাষায় কথা বলছে, আপনি কেন এটাকে পজিটিভ যদি নেন যে ঠিক আছে সে তারেক রহমান সাহেবকে, বা এমনি তারেক রহমান সাহেবের যে ওয়াইফ ব্যক্তিগতভাবে তাকে উনি অত্যন্ত পছন্দ করেন, যে এখন যিনি আছেন তার ওয়াইফ জুবাইদুর রহমান, আমি জানি, এটা আমি নিজের সাক্ষী। সে তারেক রহমান সাহেবকে কখনোই পছন্দ করতেন না, কিন্তু সে চাইতো যে ঠিক আছে তারেক না আসুক, জুবাইদা আসুক। আবার এই যে দেখেন যাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপে আইরিনকে বানানো দিয়েছে, আইরিন কিন্তু সে আইরিনকে অত্যন্ত রকম স্নেহ করতেন। উনি বলতেন যে না ঠিক আছে বাংলাদেশে এরকম একটা মেয়ে, বাংলাদেশে জন্ম হচ্ছে, ইন্টারন্যাশনাল সেক্টর এই পর্যায়ে আছে। ফলে বিএনপির মধ্যে তো কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে শেখ হাসিনার এই ধরনের স্মৃতি আছে, তো সেই দিক থেকে তার তো এরকম একটা আত্মোপলব্ধি হতে পারে যে আমার এই বয়সে আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার দলের যারা লোকজন আছে আমাকে ফাঁসির দিয়ে দিল এই ঢাকা শহরে একটা লোক। জায়গা থেকে মানুষের একটা থাকে না, তো শেখ হাসিনার ব্যাপারে তো আমরা কখনোই কোনো প্রত্যাশিত আচরণ শেখ হাসিনার কাছে পাওয়া যায় না। আপনি জানেন যে আনপ্রেডিক্টেবল। শেখ হাসিনা একবার বলেছিল যে উনি এরপরে আর নির্বাচনই করবেন না, 65 বছরের পরে, বা এরকম একটা বয়সের সীমা দিয়েছিলেন। উনি 10 টাকা সেরে চাল খাওয়াবেন বলেছিলেন, ঘরে ঘরে চাকরি দিবেন বলেছিলেন, বলেছেন বিদেশে চিকিৎসা নেবেন না, পালাবেন না বলেছেন, অনেক কথা। এগুলো বললে একটা ডায়েরি হয়ে যাবে শেখ হাসিনাকে নিয়ে। যাই হোক, কথা হচ্ছে যে শেখ হাসিনা মানে যে কোনো রাজনৈতিক নেতার বিচার কিন্তু দুই ভাগে হয়। একটা হচ্ছে ইতিহাসের কাছে, আরেকটা হয় হচ্ছে আইনের প্রক্রিয়ায়। ঠিক আছে, ইতিহাসের কাছে একটা বিচার হয়, আইনের মধ্যে একটা বিচার হয়। আপনি দেখবেন যুদ্ধে কিন্তু সিরাজউদ্দৌলা হেরে গেছেন, ঠিক আছে, কিন্তু ইতিহাসের কাছে সিরাজউদ্দৌলা কিন্তু বিজয়ী। সিরাজউদ্দৌলা কিন্তু ইতিহাস আমাদের মানে আমাদের শ্রদ্ধার জায়গা থেকে আমরা সিরাজউদ্দৌলাকে স্মরণ করি। যুদ্ধে কিন্তু ইমাম হাসান হোসেন বা ইমাম হোসেন হেরে গেছেন, তাই না? কিন্তু ইতিহাসের কাছে ইমাম হোসেন অনেক বেশি মানে মানে আপনি পৃথিবী ধ্বংস হওয়ার দিন পর্যন্ত মানুষ ইমাম হোসেনকে স্মরণ করবে প্রতিবাদের জায়গা থেকে, তাই না? তো ইতিহাসের একটা বিচার আছে। তো শেখ হাসিনার একটা বিচার উনি নিজেই মানে এটা সেটেল হয়ে গেছে জনগণের কাছে। যেরকম লক্ষণ সেন, যেরকম আমরা যেরকম ইতিহাস পড়ি না, যে ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যখন বুঝেন আপনারা এই ধরনের লোকরা মানে ইতিহাসের কাছে এইভাবেই তারা চিহ্নিত হবেন, যে তারা কৌতুক করে কি বলেন আর বাস্তবতায় কি ঘটে আর কি। এনিওয়ে, আমি যেটা বলছি যে শেখ হাসিনার ঐতিহাসিক বিচার সম্পন্ন হয়েছে। এখন পৃথিবীতে বহু লোক আছে এরকম যারা আইনকে ফাঁকি দিয়েছেন বা নানা ধরনের ক্যারিকেচার করে আইনের হাতে বন্দী হন নাই, আইনকে অ্যাভয়েড করে চলেছেন। বাংলাদেশেও এরকম অনেক ঘটনা আপনি জানতে পারবেন। তো সুতরাং আপনি এরশাদের কথাই ধরেন, এরশাদ কিন্তু আইনের হাতে বিচার হয়েছেন, কিন্তু সাধারণ একটা মৃত্যু হয়েছে তার, কিন্তু এরশাদ ঐতিহাসিকের কাছে মানে মানে স্বৈরাচারী এরশাদ হিসাবে তার একটা নাম লিখিত হয়ে গেছে ইতিহাসে, ঠিক আছে। এখন শেখ হাসিনার বিচার যেটা জনরায়ের সেটা হয়েছে, এখন তার বয়স 80 বছর, ঠিক আছে। কোনো ধরনের ষড়যন্ত্র বা অরাজনৈতিক পথ ছাড়া শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার বা বাংলাদেশের রাজনৈতিক জায়গায় আসার তার কোনো সুযোগ নেই, কারণ ইতিমধ্যে অলরেডি তার ফাঁসির রায়ও হয়ে গেছে, এবং সেইটার জন্য তিনি কোনো ধরনের এসে হাজিরা দিয়ে সারেন্ডার করে যেটার কোনো আইনি সহযোগিতা নেবেন সেটা উনি নেন নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে যদি কম্পেয়ার করি, দেখেন শেখ হাসিনা যেদিন পালিয়ে যাচ্ছেন সেদিন তার এই লাখ লাখ কর্মীরা তো ছিল, নেতাকর্মীরা ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, বিজেপি ছিল, তার অনুগত বিরাট এক্সিস্টেন্স ছিল। কিন্তু অ্যাটাক করার দিন কিন্তু ওই যে সাফাত জামিল একজন হলেও কিন্তু কি করেছিল, প্রতিবাদ করেছিল, একজন হলেও কিন্তু প্রতিরোধ করে দাঁড়িয়েছিল, পুলিশও দাঁড়াইছিল, পুলিশও মারা গেছে, কিন্তু এখানে কিছুই হয় নাই, এখানে সবাই সরে গেছে, জনগণ সেখানে গিয়ে রেড করেছে। তো প্রশ্ন হচ্ছে, যারা শেখ হাসিনার এত ক্ষমতায় থাকতে আসেন নাই, শেখ হাসিনা এখন কীভাবে ভাবতে পারেন যে উনি এয়ারপোর্টে আসবেন আর হাজার হাজার কর্মী ওনাকে গিয়ে সম্বর্ধনা দিবে? এগুলো অবাস্তব চিন্তা, যে অবাস্তব চিন্তার ফল কিন্তু শেখ হাসিনা ভোগ করেছেন।
আমরা কিন্তু বারবার এই কথাগুলো বলেছি, তখন অনেক হাসি তামাশা করেছে। আমরা কিন্তু বক্তৃতায় আপনি খুঁজলে দেখবেন আমরা বলেছি যে আপনি নির্বাচন দেন, আপনি সঠিকভাবে ক্ষমতাটা হস্তান্তর করেন, কিন্তু যদি না করেন আপনি পালানোর পথ পাবেন না, আপনাকে পালাতে হবে। এবং এটার কারণে উনি কাউন্টার করে বলেছেন যে আমাদের কথাকে বলেছেন খেলা হবে, পালাবো না, এই সমস্ত কথাগুলো বলেছেন। তো এখন বাস্তবতা যেটা দাঁড়াচ্ছে, দেখেন ৭৫ সালে কিন্তু অন্য কোনো দল ছিল না, বিএনপিরও জন্ম হয় নাই, জামাত তো তখন নিষিদ্ধ ছিল এবং জামাত খুবই একটা দুর্বল সংগঠন ছিল তখন। আর কোনো রাজনৈতিক দল তো ছিল না, ছিল শুধু জাসদ, তাও সেটা আওয়ামী লীগ থেকে ভ্রষ্ট অংশ। সেখানেই আওয়ামী লীগ দাঁড়াতে পারে নাই, সেখানে আওয়ামী লীগ ফিরতে পারে নাই। আওয়ামী লীগকে ফিরতে হয়েছে কিভাবে? জিয়াউর রহমানের একটা মানে মানে আনুকূল্য নিয়ে তাকে ফিরতে হয়েছে। সুতরাং এখন যারা মনে করেন যে শেখ হাসিনা ফিরে, এখন শেখ হাসিনার বিরুদ্ধে কারা? বিএনপি, জামাত। বিএনপি কি? বিএনপি আগের চাইতে অনেক শক্তিশালী বিএনপি। কোন জামাত? আগের চাইতে অনেক অনেক বেশি, বহুগুণ শক্তিশালী জামাত। আর কি? নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মকে প্রতিরোধ করা, এই নতুন প্রজন্মের একাত্মতা। আপনাকে আমি বলি যে আপনি যদি দেখেন গত 6 মাস না, জুলাইয়ে কিন্তু সবার ফোকাস ছিল অন্যদিকে, কারণ আমরা তো সবাই জেলে ছিলাম, নেতারা, বিএনপির বহু নেতারা জেলে ছিল। সুতরাং আওয়ামী লীগের শুধু কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যেটা হবে, আওয়ামী লীগের যে সমস্ত নিরীহ লোকগুলো বিভিন্নভাবে আছে, এই জায়গাগুলো কিন্তু রাজনৈতিক ক্ষতিটা আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং এটা কিন্তু একটা মারাত্মক মানে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করবে। আমি কিন্তু এই রাজনৈতিক বিশৃঙ্খলায় লাভটা বেশি দেখি বিএনপির। আচ্ছা, তাজুল সাহসের কি দেখেছেন? ফার্স্ট থিং হলো যে আমরা তো তাজুল সাহেবকে চিনি এবি পার্টির মাধ্যমে, তারপরে ওনাকে চিনি অলনে ছাড়েন, তিনি চিফ প্রসিকিউটর হয়ে গেলেন, এটা রাষ্ট্রীয় পদ পদবিতে গেলেন। কিন্তু রাজনীতিতে পুলিশ পিছন দিয়া পশ্চাৎ দেশে পিটে দিতেছে আর তাজুল দাঁড়াই আছে, এরকম একটা সিঙ্গেল দৃষ্টি দেখান। মানে আমাদের জুলাই আগস্টের পরে অনেকগুলো দৃশ্য তৈরি হয়েছে, অনেকে বিশাল বড় তাদের কণ্ঠ হয়ে গেছে, অনেক বড় জিহ্বা হয়ে গেছে, অনেক বড় হাত হয়ে গেছে, দেয়ার আর ম্যানি ম্যানি থিং, যেটা আমাদের আসলে পুরো জাতির সত্তাকে, রাজনীতিকে কলুষিত করছে। এখানে একটা রাজনীতিবিদ, সেটা আপনি তারেক রহমান বলেন, বেগম জিয়া বলেন বা শেখ হাসিনা বলেন, তিনি এই দেশে আসবেন না কেন? বিচারের জন্য বলেন আর যে জন্য বলেন, যে কারণেই গেছেন এই দেশে আসবেন, আমরা আনবো অথবা তিনি আসবেন। তো এর মধ্যে সাহস, দুঃসাহস এবং রাষ্ট্রের ব্যর্থতা জিনিসটা কি? যদিও তাজুল সাহেবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বাট আমার খুব কষ্ট হচ্ছে বা ওনার এই ধরনের বক্তব্য দেওয়াটা আসলে ঠিক হয়নি। তার নিজেরই এখন 6 ধারের 9 ধার নেই, তিনি নিজের সিকিউরিটি নিয়ে সারাদিন ঘোরাফেরা করেন, ঢাকা শহরে একা একা কোথাও ঘুরতে পারেন না, জামাত তাকে নিচ্ছে না, বিএনপি তাকে নিচ্ছে না, এবি পার্টির সাথে তার কোনো যোগাযোগ নেই, হুইজ বাবা, তার নিজেরই 6 ধারের 9 ধার নাই। তো এই ধরনের মানে জিনিসগুলো হচ্ছে কি, আমরা এই টেলিভিশন আবার এগুলো নিয়ে আলাপ আলোচনা করা, ইটস এ ভেরি ইনরিসেন্ট। একটা জিনিস চিন্তা করেন, ধরেন শেখ হাসিনা যে সমস্ত বইগুলো পড়েছেন আমি দেখেছি, তাজুলকে যদি আমি জিজ্ঞাসা করি, তাজুল সেই বইগুলো পড়েনি। সে হোয়াইট মুঘল, উইলিয়াম ড্যাম রিম্পেলের হোয়াইট মুঘল পড়েনি, হোয়াইট মুঘল পড়েনি। শেখ হাসিনা একাধিকবার পড়েছে। শেখ হাসিনা চেঙ্গিস খানের বই বারবার চেঙ্গিস খান পড়েছে, কি করে খারুজম ডাইনেস্টি চেঙ্গিস খান দখল করেছিল। তো তাজুলকে জিজ্ঞাসা করেন, সে আসার আগেই তারা ওই শহর ছেড়ে পালিয়ে চলে গেল। এই যে ভয়, মানুষের মনে ভয় সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়া, মার্কেটিংয়ের দুটো শর্ত আছে, একটা হলো আপনাকে ভয় দেখাবে আর আপনাকে লোভ দেখাবে। তো শেখ হাসিনা এখন যে কাজটা করছে, সে খুব সায়েন্টিফিক্যালি আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে। ফার্স্ট থিং হলো যে এই ভয়কে জয় করার জন্য উই মাস্ট নো দ্য সায়েন্স। এখানে আবেগের কোনো জায়গা নেই। আমরা যদি আবেগে করি, হঠাৎ করে একটা এরকম ঘটনা ঘটলে দেখবেন যে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। আপনি দেখবেন যে আমাদের সাপে কামড় দেয়, 90% যারা আমরা লোক আছে হার্ট ফেল করে মারা যায়, এরকম সাপে কামড়ও দেয় না, আর যারা সাপে কামড় দেয় তাদের বিষ থাকে না। তো এখন এই যে শেখ হাসিনা আসবে, আদৌ আসবেন কি না আসবেন না, কিন্তু আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো অবৈজ্ঞানিক কথাবার্তা। এই অবৈজ্ঞানিক কথাবার্তার কারণে কি হচ্ছে, ইনকেজ এনি প্রবলেম, যখন আওয়ামী লীগের লোকগুলো পালাবো না বিভিন্ন কথাবার্তা, তাদের সমস্ত কথাবার্তাগুলো অবৈজ্ঞানিক ছিল। এবং যখন এই একটা বিপ্লব হলো, সেই বিপ্লবের প্রেক্ষিতে একটা সিঙ্গেল লোক দাঁড়াতে পারলো না, মানে রিভোল্ট করতে পারলো না, অথচ তখনও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে লোকগুলো ছিল যদি একটু ঠিকমতো দাঁড়াতো তাহলে ইতিহাস ভিন্ন হতে পারতো। আবার এখন যারা আছে তারা বারবার পালিয়েছে। তো বারবার পালিয়ে এটা কী করেছে, অনেকটা ইলাস্টিসিটির মতো করে তার যা প্রতিপক্ষ, সে প্রতিপক্ষ সে রিল্যাক্স করে দিয়েছে। এবং যেই সময় সে তার প্রতিপক্ষ মনে করেছে আর শেরশাহের কোনো অস্তিত্ব নাই, ঠিক সেই সময় চৌসার যুদ্ধে সে আক্রমণ করে পুরো হুমায়ুনকে এমন অবস্থা করে দিয়েছে যে সে নদী পার হয়েছে ন্যাংটা হয়ে, কাপড় চোপড় ছিল না। শেখ হাসিনা ফিরে আসতে চায় বা এভাবেই এটা কৌশল। ফার্স্ট থিং হলো যে সে এই রাজনীতিতে বহু অঘটন ঘটিয়েছে, আবার অঘটন ঘটাবে।
অস্বাভাবিক কিছু নয় যে বহুবার আপনাকে কামড়িয়েছে, বহুবার আপনার গলা টিপে ধরেছে, বহুবার আপনাকে চেঁচা দিয়েছে, আপনি বহুবার তার হাতে মার খেয়ে আব্বা আব্বা করে কান্নাকাটি করছেন। পরে শেষ বসে মানুষ যত বুড়ো হয় তত এই সমস্ত লোক যখন যত বুড়ো হয় তত বেশি তাদের দক্ষতা বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, যদি বলেন কুটনামি বাড়ে, শয়তানি বাড়ে। গ্রামীণ অঞ্চলে গিয়ে দেখবেন অনেকে যে বুড়া সারা জীবন এরকম কাজ করছে, বুড়া বা বুড়ি যত বুড়ি হচ্ছে তাদের শয়তানি বুদ্ধি বাড়ে। আপনার এই কথা মনে করার কোনো কারণ নেই। ওনার এই অভিজ্ঞতা, সারা জীবনের অভিজ্ঞতা, সারা জীবনের প্রাপ্তি, এইগুলো সব মিলিয়ে এখন সে শুধু টকবক করে ফুটছে, টকবক করে ফুটছে। ওই যে চেঙ্গিস খানের আপনি যদি চেঙ্গিস খান কীভাবে মারা গেছে আপনি জিজ্ঞেস করেন আমাদের রাজনীতিবিদদের, কয়জন বলতে পারবে? এখন উনি ওই জিনিসগুলো আগে পড়েছেন, হাউ চেঙ্গিস খান উইন, কীভাবে সে উইন করেছে, এই বই সে পড়েছে। আপনার তার লাইব্রেরিতে এই বই আমি রেখেছি। তো যার জন্য আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে তার মাইন্ড সেট আপটা কোন পর্যায়ে আছে। আপনি তার সাথে ফাইট করবেন, ফাইট করার জন্য তো আপনাকে এখন ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্র তার পাশে আছে, সে সেখানে একজন প্রধানমন্ত্রীর প্রোটোকল পাচ্ছে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেখানে বলছে যে হাসিনা জি আমাদের গেস্ট, উনি কখন আসবেন কখন যাবেন এটা তার ব্যাপার। এখন যদি আমাদের একটা এই যে এখন যে ন্যাশনাল আমাদের মূল ব্যাপার হলো যে আমাদের যে সেফটি, সিকিউরিটি, ন্যাশনাল ইউনিটি, যারা এই বিপ্লব করেছেন, বিপ্লবের যারা পক্ষের শক্তি, তাদের মধ্যে যে বিভেদ বিসংবাদ আছে, উনি শেখ হাসিনা আসবেন যেই দিন, ওই দিন হঠাৎ করে গলাগলি ধরে যদি আমরা বলি ওরে আমার মামারে, ওরে আমার খালুরে, 6 মাস আমরা ঝগড়াঝাটি করছি, আজকে শেখ হাসিনার ভয়ে আসেন কোলাকুলি করি, কাপড় চোপড় খুলে কোলাকুলি করবো, পাঞ্জাবি পরবো না, খালি গেঞ্জি পরে কোলাকুলি করবো, কোনো লাভ হবে না। কোলাকুলি এখন থেকে করতে হবে, ফ্রম টুডে। যে উনি যে জিনিসটা বলেছে ধরে না, সে আসলো না, কিন্তু যদি এসে গেল, তার সঙ্গে ভারতের মধ্যে এখন কর্নেল ওলি সাহেব বলছেন সে যদি রংপুর দখল করে আমরা কলকাতা দখল করব। আমি বলছি বাবারে কলকাতা দখল করার দরকার নেই, রংপুরটা রক্ষা করেন না, এতেই যথেষ্ট হয়ে মানে কাছে রাখতে চায়। আওয়ামী লীগের অবস্থাটা সেটাই হয়েছে। ইলেকশনের সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জামাত, বিএনপি নানাভাবে তাদের পক্ষে ব্যবহার করেছে এবং তাদের ভোটটা নিয়েছে। এবং দেখবেন যে বিএনপি অভিযোগ করে যে আওয়ামী লীগের লোকেরা জামাতকে ভোট দিয়েছে, আবার জামাত অভিযোগ করে যে বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছে। তো এটা সত্য, আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছে এবং এটাই নিয়ম যে যখন মানে একটা দুঃসময় আসে তখন সে কোনো না কোনোভাবে সে সারভাইভ করার চেষ্টা করে। আমি রনিভাইয়ের দু একটা কথা একটু যুক্ত করতে চাই। উনি ওই যে তাজুল ইসলাম সাহেবের কথা বলেছেন, চিঠি আসলে উনি মুচড়ে পড়বেন বা যে কোনো বিষয়টা কিন্তু ওরকম না আর কি। যাই হোক, আমি যেটা বলি, শেখ হাসিনা এই যে আপনি বলছেন ভয় দেখাচ্ছে, ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত থিওরি আছে বা আপনার একটা গাইডলাইন আছে। উনি বলেছেন যে তুমি যদি রাষ্ট্র শাসন করতে চাও তাহলে দুটো জিনিসের সংমিশ্রণ লাগবে, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে ভালোবাসা। বলছেন তুমি যদি মানে শুধু ভালোবাসা দিয়ে রাষ্ট্র শাসন করতে চাও তাহলে পারবা না, বলছে। আর যদি তুমি শুধু ভয় দিয়ে শাসন করতে চাও তাহলে শাসন করতে পারবা, ঠিক আছে, কিন্তু তোমার বিরুদ্ধে একটা সময় গিয়ে বিদ্রোহ হবে। তো আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনা এই ভয় দেখিয়ে আমাদেরকে শাসন করেছেন তো 12 বছর, 15 বছর, 16 বছর, তার পরিণতিটা সেরকম হয়েছে। তিনি ম্যাকিয়াভেলির থিওরি ফলো করেছিলেন, কিন্তু ম্যাকিয়াভেলি যে লাস্ট সতর্কতা যেটা দিয়েছিলেন সেটা উনি আর উতরাতে পারেন না। উনি হয়তো ভেবেছিলেন যে উনি এটা উতরিয়ে যাবেন, তো এখনও কিন্তু উনি ওই ভয় দেখানোর জায়গায় আছেন। তো সেদিন আমার খুব মজা, আমার কাছে একজনের মেসেজ পাঠিয়েছে আমাকে থ্রেড দিয়ে যে এবার আসলে কিন্তু আর রক্ষা পাবা না তোমরা, তোমাদেরকে আমরা শেষ করে ছাড়বো। আরেকজন মেসেজ পাঠিয়েছে যে শেখ হাসিনা তো ভারতে পালাইতে পারছে, তোমরা কোথায় পালাবা? তো আমি বলছি যে ভাইরে, আমাদের তো কোথাও পালানোর জায়গা নাই, সুতরাং আমরা এখানেই থাকবো। আর আমাদেরকে তুমি ভয় দেখাইতেছো, তো আমরা তো এই ভয়কে জয় করেই তো লড়াই করছি। শেখ হাসিনা 2024-এ যেরকম পাওয়ারফুল ছিল, এর চাইতে আর কত পাওয়ারফুল হতে পারবে শেখ হাসিনা? ঠিক আছে, হোক না, আমার তো এটা নিয়ে কোনো অসুবিধা না। আমরা তো শেখ হাসিনাকে ফেস করেছি, এমন না যে আমরা কোনো আর্টিফিশিয়াল প্রসেসে করেছি। আমরা 17 বছর 16 বছর বারবার ইলেকশনে লড়াই করেছি, পারি না, আবার তো সমবেত হয়েছে, আবার তো রাজপথে এসেছি। আপনার ব্রিটিশরাও কিন্তু ওই আপনার মীর জাফরকে রক্ষা করে নাই শেষ পর্যন্ত, বরং মীর জাফরের করুণ পরিণতি হয়েছে। সুতরাং আমি আপনাকে বলি, ভারত শেখ হাসিনার জন্য তেমন কিছু করবে না, যেহেতু তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, গোপন চুক্তি ছিল, সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে সে আশ্রয় দিয়েছে এবং এটা ভারতের উপায় ছিল না কিছু করার। কারণ ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় না দিত তাহলে এই উপমহাদেশ, সারা পৃথিবীতে ভারতের এই নির্লজ্জ দালালি করার মানে কবর হয়ে যেত, আর কেউ করতো না। এখন এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে যে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং ভারত কিন্তু চিরজীবনের জন্য একটা ভুল করেছে সেখানে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে, যদিও তাদের উপায় ছিল না। এখন কথা হচ্ছে যে এই যে আমরা যেটা বলি 15ই আগস্ট শেখ মুজিবের জন্য কিছুই করে নাই ভারত, বা আমরা যেটা বলি যে ওই মানে আফগানিস্তানে মানে আমেরিকার পুতুলদের জন্য যেমন তারা কিছু করে নাই, ঠিক তেমনিভাবে ইতিহাসে আরেকটা লেখা হবে যে শেখ হাসিনার জন্য ইন্ডিয়া তেমন কিছুই করলো না, শুধু কিছুদিন ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখা ছাড়া। এবং এর পিছনে কিছু করা সম্ভব না, কারণ এরকম একটা জনরোষ, জনমানুষের, আপনি দেখেন
বিএনপি জামাতের মধ্যে অনেক বিতর্ক আছে, এনসিপির মধ্যে অনেক বিতর্ক আছে, কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে কিন্তু কোনো বিতর্ক নাই। শেখ হাসিনা প্রসঙ্গে সবাই কিন্তু একজোট, এক জায়গায়। কেন? কারণ শেখ হাসিনা অনবরত ভয় দেখাচ্ছে কাকে? খালেদা জিয়া, তারেক রহমান সাহেব, এদের সবাইকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি, তুলনামূলকভাবে। মানে নিরপেক্ষভাবে আমি বলতে পারি আসলে প্রত্যেকটা দলেরই মানে নেতাকর্মী যারা আছে, তাদের সাধারণ নেতাকর্মী, তাদের সুপ্রিম লিডারের জন্য আসলে তাদের অনেক ডেডিকেশন থাকে। জামাতের নেতাকর্মীরা তার আমির সাহেবকে কত ভালোবাসে এটা আপনি বুঝাতে পারবেন না। ওই আমির সাহেব তাদেরকে ডেকে জিজ্ঞাসা করছে না, বা তারেক রহমান সাহেব ডেকে জিজ্ঞাসা করছে না, কিন্তু নয়ন ওই গাড়ির সামনে দৌড় দেবেই, তারেক রহমান সাহেব ভালোবাসা দেখাবে। সে যদি ডেকে জাগে যদি গালাগালিও করে, তবুও নয়ন রাখিব এরা দৌড়াদৌড়ি করবে। শেখ হাসিনার একই অবস্থা। তো সে বোনকে নিয়ে গেছে, কাউকে জিজ্ঞাসা করে না, কিন্তু তারপরেও ওই মৃত্যুর একদিন আগ পর্যন্ত শেখ হাসিনার সব ঠিক এই রোগটা থাকার কারণে তারা আওয়ামী লীগ করে। আর এই রোগটা আপনার আমার না থাকার কারণে আমরা যেখানে সে টকশোতে এসে সাহেব হয়ে গেছি, এই হলো মূল ব্যাপার। তা যার জন্য সবাই আসবে না, কিন্তু অনেকে আসবে, এই গেল একটা বাস্তবতা। মানে আমি মানে অ্যাজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি যেটা দেখেছি এটা হবে। 2 নম্বর হলো দেখুন যে বাস্তবতা হলো যে শেখ হাসিনা ওখানে তো একটা গভর্নমেন্ট প্রোটেকশনে আছেন। পশ্চিমবঙ্গে, বিহারে, তারপর শেষে আসামে, ওখানে যে গভর্নমেন্টগুলো বিজেপি সরকার আছে, সেখানেও শেখ হাসিনার একটা কর্তৃত্ব আছে টিল নাও। এটা ওপেন সিক্রেট। আচ্ছা, ক্যান্টনমেন্টে যে 600-700 লোক ছিল, তারা যে নিরাপদে চলে গেছে, কেউ না কেউ তো পাঠাইছে। আর এই লোকগুলো যেখান থেকে চলে গেছে ভারতে, কেউ না কেউ তো ব্যবস্থা করছে। অনেক বড় বড় নেতা আছে যে নেতাগুলো বাংলাদেশে 6 মাস 7 মাস পালিয়েছিলেন। তারা এই ইনক্লুডিং আমাদের যে ধরেন 2-3 জন লোকের কথা বলি, যেমন নজরুল ইসলাম বাবু আছেন, তারপরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আছেন, তারা তো বলছেনই, ওবায়দুল কাদের আছেন, সমর রেজাউল করিম আছেন। আচ্ছা, এরকম অসংখ্য মানুষ সীমান্ত পাড়ি দিয়ে গেছে, ওই পাশে তাদেরকে রিসিভ করছে, তাদেরকে আবার নতুন পাসপোর্ট তৈরি করে দিয়ে থাকার ব্যবস্থা। তো চাচা চাচা দেখেছে, দেখে বলছে এই কেড়ে আমার ধান ক্ষেত নষ্ট করে। তো সে দাঁড়ায় গেছে, চিন্তা করছে চাচা তো দেখে ফেলছে, এখন আবার পিছনের দিকে যায়। তো সে যখন পিছনের দিকে যাচ্ছে, চাচা আবার বলে যে আবার পিছনে যায়, আমার ধান নষ্ট করে। তো সে বলে যে চাচা এখন আমি কি করবো? বলে যে তুই কিও করতে পারবি না। আওয়ামী লীগ তার রাজনীতিকে এমন জায়গায় এসে দাঁড় করিয়েছে। দেখেন, আওয়ামী লীগ, অনেকে বলে যে আওয়ামী লীগ সন্ত্রাসের আশ্রয় নেবে। আওয়ামী লীগ যে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে, ওসমান হাদিকে হত্যাটা কিন্তু আওয়ামী লীগের একটা যোগসাজশে, দেশীয় আন্তর্জাতিক জায়গা থেকে। কী লাভ হয়েছে দেখেন? বরং ওসমান হাদি একটা বীর আকারে হাজির হয়েছে জনসমক্ষে। এবং এইটাকে, ওসমান হাদিকে কেন্দ্র করে যে পরিমাণ অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট এবং অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আমাদের দেশে প্রডিউস হয়েছে, আমার মনে হয় এটা তারা বিরাট, তারা এখন মানে সারা জীবন এটার জন্য কী করবে? আফসোস করবে। ঠিক আছে? এবং এটা আফসোস করছেও তারা। কথা হচ্ছে আওয়ামী লীগ এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের রাজনীতিটাকে, এমন একটা অবস্থানে সে চলে গেছে, তার পক্ষে সমাধান বের করতে হলে তাকে দীর্ঘদিন চুপ থাকতে হবে। কথা বুঝছেন? এবং তাকে আইনি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে সোপর্দ হতে হবে। এটাই প্রসেস, আর কোনো প্রসেস নাই। কারণ সে যখনই রাজনীতিতে দেখবেন আপনি, এই যেটা রনি ভাই বললেন, আওয়ামী লীগের প্রচুর লোকেরা কিন্তু নানাভাবে নানা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে কিন্তু এখনও আছে, ছিল। ঠিক আছে? আপনি দেখবেন কোনো না কোনো কাভারেজের মধ্যে